আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত। জুমার পর বিএনপির দোয়া মিলাদ আয়োজন। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দারুণ শক্তিশালী করে রেখে গেলেন। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের শঙ্কা বিশ্লেষকদের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামীর নেতৃত্ব। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান, সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। 4 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা। আজ সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শাহজালাল অবতরণের পরিবর্তে 9টি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় ডাইভার্ট। বছরের শুরুতেই মাছের বাজারে উত্তাপ। দেশি মুরগির দাম বাড়লেও ক্রেতাদের নাগালে ডিম। 4 বছরের ভিতরে এই বছরে একটু কম পাইছি, এত কম আর হয় নাই 4 বছরের মধ্যে। সিজন তখন পিকনিক বিয়ে শাদী এমন এই সিজনে একটু দামটা খুব বেশি থাকে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সকালে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে যান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, বড় ছেলে তারেক রহমানের মেয়ে জয়াবা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে। কবর জিয়ারতের পর কিছু সময় সেখানে অবস্থান করেন। এদিকে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জিয়ারতের সময় অনেকেই হয়ে পড়েন আবেগী। তাদের কণ্ঠে ফুটে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। এই আপসীন নেত্রীকে শুধু আমাদের দেশ না, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে। উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে। তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল, এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা, সে আপোষহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব। দর্শক, জিয়া উদ্যানে যাব, সহকর্মী তানজিম শাফিন সেখানকার খবর রাখছেন। শাফিন, জানাবেন আজ জুমার দিন, কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজ, নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি তো অবশ্যই বাড়ার কথা। এখন জানাবেন সেখানকার খবর। ঈশ্বর, সকাল থেকে অগণিত মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়ার সমাধিতে। দলীয় নেতাকর্মীরা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এসেছেন তার কবর জিয়ারতের পরে। এখানে দাঁড়িয়ে নীরবে তারা প্রার্থনা করেছেন বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য। সেই সাথে তারা স্মরণ করেছেন তার বর্ণাঢ্য জীবন, যেখানে তিনি দেশের মানুষ এবং সরকার পরিচালনায় তিনবার তিনি প্রধান দায়িত্বে থেকে এই দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন। এ সকল কিছুই এদেশের মানুষের কাছে স্মরণীয়, এবং বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন তার প্রতিফলন তার চলে যাবার পরও আমরা নানান জায়গায় দেখছি। এবং এই যে সমাধি কমপ্লেক্সটি জিয়া উদ্যানের, এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্য এই জায়গাটি বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস ছিল, এবং এখানেই বেগম খালেদা জিয়াকে
সমাহিত করার পর এই জায়গাটির গুরুত্ব আরও বহুগুণে বেড়ে গিয়েছিল বলছিলেন নেতাকর্মীরা। এছাড়া আজকে জানিয়ে রাখি যে সকাল 10:30টার পর জিয়া পরিবারের সদস্যরা এসেছিলেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। তারা সেখানে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান তিনিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান এবং দুই ছেলের পরিবারের শ্বশুরবাড়ির যারা লোকজন তারাও উপস্থিত ছিলেন। তো এখন যেহেতু আসলে জুমার নামাজের পরেও দলীয়ভাবে সারা দেশের মসজিদগুলোতে দোয়া প্রার্থনা রয়েছে, তো সেখানে আসলে অংশ নেওয়ার জন্য অনেকেই এই এলাকাটির থেকে এখন পেছনেই যে মসজিদটি রয়েছে জিয়া উদ্যানের সেখানে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছেন। এছাড়া সারা দেশেই আসলে এই জুমার নামাজের পর বাদ-জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানেও অংশ নেবে এবং জুমার পর যেটি ধারণা করা যাচ্ছে যে এখানে আরও একটি জনস্রোত দেখা যাবে, সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে শাফিন। বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক, তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য সব দল। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে। আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস, মোকাবেলা করতে হবে মানুষের আস্থা অর্জন, ব্যক্তির নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন 4 দশকের বেশি সময়। তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে। যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া, মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি। নেতাকর্মীদের বিশ্বাস খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেকে। এই শূন্যতা আমরা দেশনায়ক তারেক রহমানের মধ্যে আমরা পাবো। শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার অবর্তমানে জিয়া পরিবারের উত্তরাধিকারের প্রতি প্রত্যাশার পারদও বেশি, যা তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপই তৈরি করবে। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে উনি হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে, সবাই দাবি করছে তাই। তার মা যতদিন জীবিত ছিলেন মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। 2007-এর পর থেকে রাজনীতির আলোচনায় স্পর্শকাতর বিষয় ছিল -2 ফর্মুলা। ঘটনা প্রবাহে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। রাজনীতির এমন মেরুকরণে এর আগে কখনো পড়েনি বাংলাদেশ। ফলে বর্তমান রাজনীতি হবে শূন্যস্থান পূরণের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা, মেধা ও জনগণের আস্থার উপরেই নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতি ও সরকারের নেতৃত্ব, বলছেন বিশ্লেষকরা। নতুন যারা আসবেন নেতৃত্বে, তারা যে শূন্যস্থানটা তৈরি হচ্ছেন সেটার গুরুত্বটা তারা ঠিকঠাক মতো বুঝছেন কিনা, দেশের পলিটিক্সের যে পরিবর্তনটা হচ্ছে সেটা তারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এবং সে অনুযায়ী তারা কাজ করতে পারছেন কিনা। তাদের যে জায়গাটা ছিল যে দে কুড ইউনাইট, সবাইকে এক জায়গায় রাখতে পারতেন আর কি, ইউনিটিটা ধরে রাখতে পারতেন, এই জায়গাটা খুব এখন মিস করবো আমরা। তবে সব ছাপিয়ে ভোটের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথ চলার প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন কতটা বিচক্ষণতার সঙ্গে তার পূর্বসূরীদের অনুসরণ করতে পারে তার উপর নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। ভোটের রাজনীতি, নেতৃত্বের চ্যালেঞ্জ আর সুশাসন ব্যবস্থাপনা, আগামীতে যেই দলের কিংবা দেশের নেতৃত্বে আসুক না কেন তাকেই সামলাতে হবে এমন জটিল সমীকরণ। তবে বিশ্লেষক এবং সাধারণ মানুষের মতামত
ইতিবাচকভাবে সবাইকে একতাবদ্ধ করে কাজ করতে হবে দেশের জন্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আজ ছুটির দিনেও এই কার্যক্রম চলছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে। এবারে নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট 2569টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত ইসিকে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে দেশের অন্যান্য স্থানেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম জানাচ্ছিলাম। যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানকার সহকর্মী আরাফাত রায়হান সাকিব জানাবেন সেখানকার খবরাখবর। সাকিব, জানাবেন মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম সেখানে কেমন চলছে, জানাবেন আজ কয়টি মনোনয়নপত্র বাতিল করা হলো সেখানে? ইশরাত, মুন্সিগঞ্জের 6টি উপজেলায় যে জেলা সেখানে মোট 3টি আসন রয়েছে এবং আজকে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম ছিল এবং সকাল থেকে কিন্তু সেই কার্যক্রম হয়েছে এবং এই 3 আসনে এবার বিভিন্ন দলের কিন্তু আসলে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যাদের মধ্যে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী সহ 4 জনের মনোনয়নের যে তথ্যের গড়মিল, তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেছে এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছে জেলা বিএনপির সদস্য সচিব, যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তার যে নাম্বারের যে ভোটার তালিকার যে নাম্বার ছিল সেই নাম্বারে একজনকে পাওয়া যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও আসলে যে মনোনয়ন বাতিল করা হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি প্রার্থী রয়েছে তার তথ্যে গড়মিল ছিল। 2 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে তথ্য গোপনীয়তার কারণে। এবং অর্থাৎ যে মুন্সিগঞ্জ 3 আসনে যে 9 জন প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং বাকি যে 5 জন রয়েছে তার মধ্যে বিএনপির 3 আসনের যিনি প্রার্থী রয়েছে ধানের শীষের প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন, তিনি সহ বাকি 5 যে প্রার্থী রয়েছে তাদের মনোনয়ন কিন্তু বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে আগামী যে নির্ধারিত সময় 11 জানুয়ারির মধ্যেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই মনোনয়নে তারা পুনঃবিবেচনার জন্য আপিল করতে পারবে। এর আগে গতকালকে কিন্তু মুন্সিগঞ্জ 1 এবং 2 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম হয়েছে এবং সেখানে কিন্তু মুন্সিগঞ্জ 1 আসনে 2 জন খবর মুন্সিগঞ্জের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব। পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টেই দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। কুয়াশার জ্বালায় আমরা কেন জায়গা বাইরে হতে পারতেছি না, গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। ক্ষেত খামারে কিচেন টিচেন বতে গেলে অনেক সময় ঠান্ডা লাগে, ঠান্ডাতে বেরোতে পারি না। কুয়াশার ভিতরে কাজ করতে পারতেছি না, কিভাবে কাজ করবো, কাজ না করলে কি খাবো কি। দর্শক, আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সামনে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম, সেখানকার খবর জানার চেষ্টা করবো। তানভীর, জানাবেন আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা, কতদিন থাকতে পারে এরকম আবহাওয়া, কি বলছে তারা? ইশরাত, আমরা কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া বা বর্তমান যে শৈত্যপ্রবাহ সেটির ব্যাপারেই আসলে জানছিলাম। আপনাকে যদি আসলে এক কথায় পুরো সারবস্তুটা আমি বলতে চাই তাহলে জানুয়ারির প্রথম 2 সপ্তাহ আসলে কোনো সুসংবাদ নেই আপাতত আবহাওয়া অধিদপ্তরের কাছে।
কেননা এই প্রথম 2 সপ্তাহ আসলে তাপমাত্রা এরকমই থাকবে, ঘন কুয়াশা থাকবে এবং অনেক বেশি শৈত্যপ্রবাহ থাকবে। সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে দিনে এবং রাতে তাপমাত্রার ব্যবধান। এবং এখন যেটি দেখা যাচ্ছে যে দিনে ও রাতে তাপমাত্রার ব্যবধান নেই বললেই চলে, যার ফলে আমরা যারা রয়েছি আমরা সকলেই কিন্তু আসলে সকালবেলা আমরা যে তাপমাত্রাটি অনুভব করছি রাতের বেলাও ঠিক একই তাপমাত্রায় অনুভব করছি। এবং এক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর একটি কথা বলল, সকালে কিংবা রাতে ভোরবেলা আমরা দেখি যে আসলে তাপমাত্রা আসলে ঠিক কতটুকু আসলে ওঠানামা করে, কিন্তু এখন যেহেতু পুরোটাই আসলে একই রকম তাপমাত্রা বিরাজ করছে, তাই এর ফলে শীতল অনুভূতিটা এখন আমাদের সবারই কম বেশি হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে জানুয়ারির প্রথম 2 সপ্তাহ পর ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়বে এবং তখন কিছুটা সহনীয় হয়ে আসবে এখানকার আবহাওয়া। সেই সাথে অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে সহনীয় এবং আরামদায়ক একটি তাপমাত্রা বিরাজ করবে। এর মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আসলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তবে ঢাকা শহরে এখনও বাড়েনি। সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। এবং এর মধ্যে আরও একটি বিষয় উল্লেখ করে রাখতে চাই, সেটি হচ্ছে যে 5 তারিখের পর এই বর্তমানে যে শীতল আবহাওয়াটি রয়েছে, শৈত্যপ্রবাহ রয়েছে, সেটি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই সাথে জানুয়ারির 3য় 4র্থ সপ্তাহেও তখনও কিন্তু দেখা যাবে যে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও তখনও মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। ধন্যবাদ আপনাকে তানভীর। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ ছিল। কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রাম, 4টি ফ্লাইট কলকাতা এবং 1টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আটকা পড়া যাত্রীদের হোটেলে পাঠাতে না পারায় বিমানবন্দরে ভোগান্তির সৃষ্টি হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। সেখানকার খবর যার মাধ্যমে জানার চেষ্টা করবো। রিয়াজ, জানাবেন বেশ কয়েকটি ফ্লাইট ডিলে হওয়ার কথা আমরা জানাচ্ছিলাম দর্শকদের, সে সকল ফ্লাইটের ব্যাপারে সবশেষ কি তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ? এখন পর্যন্ত যেটি জানা গেছে যে যেমন 9টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু সেইটির মধ্যে 4টি ফ্লাইটকে চট্টগ্রাম, 4টিকে কলকাতা এবং 1টিকে ব্যাংককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম এটির মধ্যে হযরত শাহজালাল আবার ফেরত এসেছে বা তারা নিচে নেমেছে, ল্যান্ড করেছে এবং সেখানকার যাত্রীরা বের হয়েছে। আপনি যদি দেখবেন যে একসঙ্গে হুড়মুড় করে বেশ কয়েকটি ফ্লাইট যখন একসাথে নেমে গিয়েছিল 9টার পরপরই আবহাওয়া পরিস্থিতি বা কুয়াশা কিছুটা কেটে যাওয়ার পরে, অর্থাৎ ভিজিবিলিটি যখন বেড়েছে, তখন তার পরপরই অনেকগুলো ফ্লাইট একসঙ্গে এই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে, যার কারণে প্রচুর ভিড় পরিলক্ষিত হচ্ছে। যারা তাদের স্বজনদের নিতে এসেছেন ঢাকায়, দেশের দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পরিবার নিয়ে এসছেন। আর একটি সমস্যা যেটি হয় আমাদের দেশে, আসলে কেউ যদি বিদেশ থেকে আসেন তারা পুরো সপরিবারে আসেন এই আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে তাদেরকে গ্রহণ করতে, এবং সেই কারণে মূলত একজনকে গ্রহণ করতে অন্তত পরিবারে 10 থেকে 12 জন সদস্য এসেছেন এমন পরিবার আমরা দেখেছি, যার কারণে মূলত পুরো বিমানবন্দর জুড়েই একটি জটটা তৈরি হয়েছে এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে যারা স্বজনের জন্য অপেক্ষমান রয়েছেন। প্রায় বলতে গেলে কেউ বলছেন গতকাল সন্ধ্যায় এসছেন বা গতকাল হয়তো 2টা বা 3টায় তার ফ্লাইটটি নামার কথা ছিল, কিন্তু সেটি না নামার কারণে, সেটি ডিলে হওয়ার কারণে বা দেরি করার কারণে তাদের যে ভোগান্তি, এই তীব্র শীতের মধ্যে তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, যেসব ফ্লাইটগুলো যাচ্ছে মূলত, যেগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা বিভিন্ন গন্তব্যে, সেগুলো সকাল থেকে যেতে শুরু করেছে এবং কোনো ধরনের খুব একটা সমস্যা হয়নি। আমরা দেখেছি যে যেগুলো বহির্গমন এলাকায় খুব বেশি ভিড় পরিলক্ষিত হয়নি বা খুব বেশি মানুষের আনাগোনাও নেই। আর এখানে অনেকে আবার অভিযোগ করছেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও তারা আসলে লাগেজ পাননি এবং লাগের জন্য অপেক্ষা করছেন। বিমান নামার পরেও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত এরকম বিলম্ব হচ্ছে, যারা এখন পর্যন্ত তাদের নির্দিষ্ট লাগেজ খুঁজে পাননি। ধন্যবাদ আপনাকে রিয়াজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা, এমনটাই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস সচিব আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরো বলেন, তার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই, নির্বাচনের পর আবারও সাংবাদিকতায় ফিরতে চান। ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা তাদেরকে জানিয়েছি
তারা আপনারা দেখেছেন তারা কিছু কিছু বক্তব্য দিয়েছে। আমরা আমাদের যেগুলো অফিসিয়াল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা মেনটেন করছি। রাজধানীর মিরপুরে 4 স্টার গ্রুপের অন্যতম সহযোগী 3 শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। দুপুরে র্যাব 4-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। গতরাতে বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির জন্য সংগঠিত হয়েছিল তারা। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সবাই 4 স্টার গ্রুপের সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, ডন মুক্তি ওই গ্রুপের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুনের বোন জামাই। র্যাব 4 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোরার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বছরের প্রথম শুক্রবারে কি স্বস্তিতে মাছ কেনা যাচ্ছে? এমন প্রশ্নের উত্তর হবে আপাতত না, কেননা 2 সপ্তাহ ধরেই চড়া সব রকম মাছের দর। সে পারদ যেন আরও চড়েছে। চাষের রুই, কাতল কিংবা পাঙ্গাস কিনতে গেলেও নিস্তার নেই। ব্যবসায়ীদের যুক্তি, কুয়াশার কারণে আহরণ কমে গেছে। এদিকে ছেড়ে কথা বলছে না দেশি মুরগি। তবে মধ্যবিত্তের নাগালে আছে ব্রয়লার আর ডিম। নতুন বছরের প্রথম শুক্রবার প্রতি বছরই সর্বসাধারণের চাওয়া থাকে আর কিছু না হোক, বাজার যেন কিছুটা স্বস্তির খবর দেয়। তীব্র শীতের মাঝেও বছরের প্রথম ছুটির দিনে সেই স্বস্তির খোঁজেই নগরবাসী। কিন্তু প্রত্যাশা পূরণ হলো কি? নতুন বছরে শুধু ক্যালেন্ডার চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের আসলে জীবনযাত্রার মান আসলে চেঞ্জ হয় নাই। নতুন বছর এখন মানুষের দাম অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। দেশি মুরগির দাম মানে প্রায় ডবল। আপনার যদি ধরেন 300 টাকা সোনালী মুরগি হয়, আপনার দেশি মুরগি 700 টাকা। মাছের বাজারে গিয়ে কিছুটা নিরাশই হতে হচ্ছে মাছপ্রিয় বাঙালির। কদিন আগে কমলেও নতুন বছরে আবার চড়া দর। রুই কাতলের কেজি কিনতে গুনতে হচ্ছে 450 টাকা। নদীর আয়ের থেকে শুরু করে সব জাতেরই দাম শুনে পিলে চমকে ওঠার জোগাড়। শীত বাড়ায় মাছ ধরা পড়ছে কম, তাই যোগানের অভাবে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। রুই মাছ 6 কেজি ওজনের 500 টাকা কেজি, আর মাছ 2 কেজি ওজনের 700 টাকা কেজি, 650। এই আধা কেজি সাইজের মাছ মনে করেন 1400-1500 টাকা কেজি বে, আবার 300 গ্রামের মাছ 1200 টাকা বে। যারা মাছ ধরে গ্রাম অঞ্চলে, ঠিক আছে, ওরা বলছে যে আমরা মাছ ধরতে পারতেছি না, প্রচুর ঠান্ডা, এই জন্য দেশি মাছটা একটু কম পাওয়া যাইতে আছে। দেশি মুরগিও জাত চেনাতে ভুল করছে না। কেজি চাওয়া হচ্ছে 580 টাকা। সোনালী জাত কিনতে খরচ করতে হচ্ছে 300 টাকার মতো, যদিও ব্রয়লার মিলছে 170 টাকাতেই। তবে দেশি জাতের হাঁস দিয়ে শীত উৎসব করতে চাইলে পকেট থেকে বেরিয়ে যাবে 700 টাকার মতো। ব্রয়লার চলতেছে 165 থেকে 70 টাকা, আগের দামে আছে। ডেলি যে এক এক দিন এক এক রেট থাকে। সিজন তখন পিকনিক বিয়ে শাদী, এমন এই সিজনে একটু দামটা কম বেশি থাকে। ডিমের বাজারে অবশ্য বেশ স্বস্তি মিলছে। লাল ডিমের ডজন বিকোচ্ছে 105 থেকে 110 টাকায়। দেশি মুরগি, হাঁসের ডিমের ডজন 200 টাকা। 4 বছরের ভিতরে এই বছরে একটু কম পাইছি, এত কম আর ওই নাই 4 বছরের মধ্যে। শীতের মৌসুম, শীতের সবজি অনেক বাড়াতে ডিমের দামের কমে গেছে। মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষের বরাবরই প্রত্যাশা থাকে দাম কিছুটা তাদের নাগালে থাকবে। সামনে রমজান, তাই এখন থেকেই বাজার তদারকি জোরদারের তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক। এসব মোবাইল ফোন বিক্রির শত শত দোকান 2 দিন ধরে বন্ধ। সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সেক্টরের সাথে সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার। দোকান রয়েছে অন্তত 300। দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগই আসে দুবাই, জাপান, সিঙ্গাপুর, চায়না, আমেরিকা ও ভারত থেকে। তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি
বন্ধ হয়ে গেছে। NEIR পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক। মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত। এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। কোনো ধরনের কোনো নেটওয়ার্ক, কোনো ফ্রিকোয়েন্সি, কোনো কিচ্ছু আসতেছে না। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রিতে আপনি এক রাতে ধ্বংস করতে পারেন। রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটা দোকানদার, হয়তো মনে করেন আমি কয়টা মাল আমার নামে রেজিস্ট্রেশন করে রাখবো। আমার মালটা তো আমি ইমিডিয়েট কাস্টমার থেকে কিনে আবার আরেকজন পাচ্ছি না কাস্টমার। একটা অ্যাপস তৈরি করে দেন আপনারা, যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মোবাইলের ট্যাক্স আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। NEIR এর সাথে যুক্ত হয়েছে ট্যাক্স। এতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদেরও। এছাড়া নিবন্ধন প্রক্রিয়া জটিল করায় ব্যবহৃত মোবাইলও থাকছে না বিক্রির সুযোগ। রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজকরণের দাবি মোবাইল ফোন ব্যবহারকারীদের। আমরা জমাইছি একটা ভালো কনফিগারেশনের ফোন নেওয়ার জন্য, তখন যদি NEIR চালু হয়ে যাওয়ার পর আমরা আর ভালো ফোনটা নিতে পারবো না। ওই বাজেটে আমাদের কম দামে ফোন ইউজ করতে হবে। এখন মনে করেন মোবাইল এটা যদি সেল করতে যায় কেউ তো নিচ্ছে না। হ্যাঁ, ট্যাক্সের কারণে মানে মোবাইলটা নিচ্ছে না। এখন মোবাইল আমরা যেটা ব্যবহার করতেছি ওইটা ধরেন আমাদের হঠাৎ কোনো কারণে বিক্রি করতে হচ্ছে বা কাউকে দেওয়া লাগতেছে, তো আমরা হচ্ছে কি ওইটা তখন দিতে পারবো না। কারণ এটা অনেক বড় একটা জটিলতার মধ্যে আমরা যাচ্ছি। ব্যবসায়ী নেতাদের দাবি 20,000 মোবাইল দোকানদারদের পাশাপাশি এই সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বেন কর্মচারী ও তাদের পরিবার। দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা। গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশনা ছিল যে আপনাদেরকে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এর পরবর্তীতে হচ্ছে NEIR-টা চালু হবে। আমরা NEIR-এর পক্ষেই ছিলাম, আমরা বলছিলাম যে গভর্নমেন্ট ট্যাক্স কমা। এই নির্বাচনের শিডিউলের মধ্যে কাজটা করা আমার মনে হয় ব্যবসায়ীদেরকে আন্দোলনের মুখে উস্কে দিয়ে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওনারা কাজ করছেন। পুরো বাংলাদেশের মধ্যে 20,000 ব্যবসায়ী আছে, 20 লক্ষ মানুষ পরিবার এখানে যে জড়িত আছে সংশ্লিষ্ট এই ব্যবসার সাথে, এই ড্রাইভার সরকারকে নিতে হবে। সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারতের বিভিন্ন রাজ্যে হয়রানি নির্যাতনের শিকার হচ্ছেন কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীরা। হরিয়ানা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে পাওয়া গেছে এসব মৌসুমী ব্যবসায়ীদের হেনস্থার খবর। তাদের জোরপূর্বক ভারত মাতা কি জয় বলানোর অভিযোগ উঠেছে। কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড়ও। ক্ষুব্ধ কাশ্মীরের রাজনীতিবিদরা। উত্তরাখণ্ডে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এক যুবককে হয়রানির এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ঐতিহ্যবাহী শালসহ শীতের পোশাক বিক্রি করতে ভারতের হরিয়ানা প্রদেশে যান কাশ্মীরের মুসলিম এই ব্যবসায়ী। তাকে নির্যাতনের ভিডিও শেয়ার করছেন জম্মু কাশ্মীরের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা। আরও বেশ কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। শুধু হরিয়ানা নয়, শীতকালীন পোশাকের ব্যবসা করতে গিয়ে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও কাশ্মীরি মুসলিমরা হচ্ছেন হেনস্থা। এরই মধ্যে কয়েকজনকে আটকের দাবি করেছে উত্তরাখণ্ড পুলিশ। ব্যবসায়ীদের নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ জম্মু কাশ্মীরের রাজনীতিকরা। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এসব ঘটনাকে চরমপন্থী আচরণ আখ্যা দিয়েছেন। প্রতিবাদে সরব অন্যান্য রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরাও। কিছু মানুষ হিটলারের পথে হাঁটছে। তারা চায় স্বৈরশাসন কায়েম হোক। নাৎসিবাদ যেমন শেষ হয়েছিল, তেমনি আমাদের দেশেও চরমপন্থা শেষ হবে। তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি। বলা হয়েছে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে তারা, কিন্তু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সচেষ্ট নন। তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উদ্বেগ জানাতে পারেন, অথচ তিনি তা করছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। একাধিক ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। গত বছর মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সহিংসতার শিকার হচ্ছেন কাশ্মীরের নাগরিকরা। হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদেরও। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকী, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাব্বি, জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
প্রয়াণের পরে আজ প্রথম জুমা পরবর্তী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কি আয়োজন রয়েছে আজ জানাবেন। মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাইতুল মোকাররমে নামাজ শেষে এই দোয়া পরিচালনা করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। শুনতেই পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় তিনি যেন বেহেশতে, তাকে যেন আল্লাহ তাআলা বেহেশতবাসী করুক, সেজন্যই এই দোয়া চলছে। আমরা একটু দোয়ায় চলে যাই। মাগফিরাত হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, কমপক্ষে এতটুকু এখন আমরা পড়ি না, বাকি পড়তে থাকবো, দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। দোয়া শুরু হয়েছে এবং সবাই এখন বেগম খালেদা জিয়ার জন্য এই দোয়া কার্যক্রমে অংশ নেবেন। দেখতেই পাচ্ছেন মুসল্লিরা বসে আছেন নামাজ শেষে বেগম খালেদা জিয়ার জন্য এই দোয়া করবার জন্যই নামাজ শেষে সবাই কিন্তু অপেক্ষায় আছেন এই দোয়া করবার জন্য। আমরা শুনতে পাচ্ছি যে খতিব সাহেব তিনি কিন্তু বলেছেন যে এই দোয়া আজকে বিশেষ দোয়া, বেগম খালেদা জিয়ার জন্য তারা এই দোয়া পরিচালনা করছেন। বায়তুল মোকাররম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, সেখানকার খবর দেখছিলাম আমরা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি, সাথেই থাকুন।